প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞানের কোর্স চলমান। আজকে আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে অষ্টম অধ্যায় নগদান বইয়ে পাঠ্য বইয়ের 114 পৃষ্ঠার 3 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণে বলছে আমাদের 3 ঘর একটা নগদান বই প্রস্তুত করতে। তা আমরা দেখো 3 ঘর নগদান বইয়ে প্রথমে আমরা এটা সমানভাবে ভাগ করে নিলাম। আমরা জানি কি 3 ঘর নগদানে 3টা টাকা দেওয়া। প্রথমে আছে তারিখ, তারপর আছে বিবরণ, রসিদ নাম, প্রথম পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাড়তি টাকা, 3টা টাকা দেওয়া। ঠিক ক্রেডিট পাশে একই রকম। ক্রেডিট পাশে আছে তারিখ, বিবরণ, ভাউচার নাম, প্রথম পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাড়তি টাকা। নগদান বইতে ডেবিট পাশে 3টা টাকা দেওয়া, ক্রেডিট পাশে 3টা টাকা দেওয়া। এই হলো আমাদের নগদান বই। দেখো প্রথমে কি বলছে, 1 মার্চ হাতে নগদ 9,300 টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত। তা আমরা কি জানি, ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত যদি থাকে তাহলে ক্রেডিট পাশে ব্যালেন্স বিটি হয়ে যাবে, আর নগদ উদ্বৃত্ত সবসময় নগদ পাশে ডেবিট হয়, ব্যালেন্স বিটি হয়ে ডেবিট পাশে আসবে। মার্চ 1 ব্যালেন্স বিটি 9,300 টাকা, 9,300 টাকা। এই বিষয়ে দেখো মার্চ 1 ব্যালেন্স বিডি আছে টাকা। ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত ছিল যেটা, আমরা ব্যাংক ক্রেডিট পাশে লিখবো ব্যালেন্স বিডি লিখে 2,400 টাকা, আর ডেবিট পাশে আছে ব্যালেন্স বিডি 9,300 টাকা। তারপর 2 তারিখ আছে আশরাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। আশরাফ ছিল আমার দেনাদার, তো উনি সরাসরি ব্যাংকে জমা দিয়ে গেছে টাকা। তা যাবে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এবার ব্যাংক আছে কোন পাশে? ডেবিট পাশে। আমরা লিখবো কোন পাশে? ডেবিট পাশে। বিপরীতটি দেনাদার অথবা আশরাফ লিখতে পারো। 5 তারিখ দেনাদার হিসাব 5,000 টাকা লিখতে পারি। 7 তারিখ আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। মালিকের টাকার প্রয়োজন তাই মালিক উত্তোলন করছে। আর আমরা জানি কি, ব্যবসা থেকে উত্তোলন করার ক্ষমতা একমাত্র মালিকের আছে। যেহেতু ব্যাংক থেকে টাকা নিচ্ছে, যাবে দেওয়া হলো উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো 7 তারিখ লিখতে পারি আমরা উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব হচ্ছে 2,000 টাকা। টাকা নিচ্ছে ব্যাংক থেকে, তার জন্য ব্যাংকের পাশে লিখবো। যাবে তা ছিল উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা ছিল ব্যাংক ছিল ক্রেডিট পাশে, লিখলাম আমরা ক্রেডিট পাশে। বিপরীতে লিখলাম উত্তোলন। 9 তারিখ আছে 6,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6,400 টাকা চেক প্রাপ্তি। আরাফাতের কাছে টাকা পাইতাম 6,500 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত আমাকে দিয়েছে 6,400 টাকা। তাহলে আমরা লিখতে পারি হলো, যেহেতু চেক পাইছি, চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকের। ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। 9 তারিখ আরাফাত ট্রেডার্স হিসাব অথবা দেনাদার। আরাফাত ট্রেডার্স হিসাব টাকা পাইতাম 6,500 টাকা, দিয়েছে আমার 6,400 টাকার একটা চেক দিয়েছে, তার জন্য ব্যাংকের ঘরে। চেকের সাথে সম্পর্ক ব্যাংকের। আর 100 টাকা হলো বান্টার ঘরে। যাবে তো ছিল ব্যাংক হিসাব ডেবিট, তার জন্য আমরা ব্যাংক ডেবিট পাশে লিখলাম, বিপরীতে লিখলাম আরাফাত হিসাব অথবা দেনাদার হিসাব, যে কোনো একটা লেখা যাবে। আমরা লিখলাম আরাফাত হিসাব। 13 তারিখ আছে পণ্য ক্রয় করে 2,000 টাকা নগদে এবং 1,000 টাকা চেকে প্রদান। যাবে তা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার নগদ আছে কোথায়? ক্রেডিট পাশে, ব্যাংক আছে ক্রেডিট পাশে। বিপরীতে কি? ক্রয় হিসাব। 13 তারিখ ক্রয় হিসাব নগদ আছে 2,000 টাকা আর চেক দিয়েছিল 1,000 টাকা। পণ্য ক্রয় করে টাকা দিচ্ছে নগদে এবং চেকে, দুইটাই দিচ্ছে, তার জন্য দোলটা থেকে কমছে, নগদ থেকে কমছে আর ব্যাংক থেকেও কমছে। 19 তারিখ আছে 2,200 টাকা দেনা চেকে পরিশোধ। তাহলে চেকের সাথে সম্পর্ক ব্যাংকে। পাওনাদার আমার কাছে টাকা পেত, সে এসেছে আর সে বলে যে স্যার আমার টাকাটা দেন। আমার কাছে টাকা ছিল না, আমি একটা চেক দিয়ে দিয়েছি। তাহলে যাবে কি? পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, বার্তা হিসাব ক্রেডিট।
পাওনাদারকে যেহেতু চেক দিচ্ছে, চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকের। ব্যাংক যেহেতু ক্রেডিট ছিল, ক্রেডিট পাশে যাবে। বিপরীতের দিকে পাওনাদার হিসাব 19 তারিখ পাওনাদার হিসাব। টাকা পেতে 2200, আমরা টাকা দিয়েছিল 2000 টাকা, 2000 টাকা দিয়েছি আর 200 টাকা, 2000 টাকা একটা চেক দিয়েছি, তার জন্য ব্যাংক থেকে কমাই দিলাম 2000 টাকা, আর 200 টাকা হলো ব্যাংক থেকে কমাই দিলাম, আর 200 টাকা হলো বাকি। 21 তারিখ আছে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন, যাবেটা কি? ব্যাংক হিসাব ডেবিট আর অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মালিক তার ব্যক্তিগত টাকা জমা দিচ্ছে, তার জন্য এটা কিন্তু কোনটা হবে না। আমি কি বলেছিলাম? 3টা এন্ট্রি কোনটা, তার মধ্যে একটা ব্যাংকে জমা, এটাও কিন্তু ব্যাংকে জমা আছে, কিন্তু ব্যাংকে জমা হলে এটা মালিক তার ব্যক্তিগত অর্থ ব্যাংকে জমা দিচ্ছে, তাই এটা ব্যবসা মূলধন দিচ্ছে। যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট পাশে আছে, ডেবিট পাশে লাগবে বিপরীত থেকে মূলধন। 21 তারিখ মূলধন হিসাব। মূলধন হিসাব 10,000 টাকা, ব্যাংকের ধরে লাগবে 10,000 টাকা। 24 তারিখ আছে আরাফাতের নিকটতে প্রাপ্ত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। 9 তারিখে একটা চেক পেয়েছিলাম। 9 তারিখ আছে হলো কি? যারটা লিখছিলাম হলো আরাফাত হিসাব, লিখে একটা চেক পেয়েছিলাম 6,400 টাকা। ওই চেকটা আমরা ব্যাংকে জমা করছিলাম। এখন হয়তো ওই চেকের টাকার সাথে গড়ে গেছে, আরাফাতের অ্যাকাউন্টে টাকা নাই, স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষরের সাথে মিল নাই, অথবা ওনার অ্যাকাউন্টে টাকা নাই, যে কোনো একটা কারণে, অথবা চেকের মেয়াদ নেই, যে কোনো একটা কারণে ব্যাংক ওটা প্রত্যাখ্যান করে দিল, মানে ওই চেকে টাকা তারা দেবে না, দিতে সম্মত হলো না। তার জন্য যেহেতু প্রত্যাখ্যান করছে চেক, তা আমরা টাকা লিখছিলাম কোথায়? আরাফাত হিসাবে লিখে টাকা লিখছিলাম কোথায়? ডেবিট পেশে ব্যাংকে করে। ঠিক একই রকম এবার লিখে দেবো ক্রেডিট পেশে ব্যাংকে করে লিখবো, আরাফাত হিসাবে লিখবো, নিচে লিখে দেবো প্রত্যাখ্যিত চেক। 24 তারিখ আরাফাত হিসাব, আরাফাত ট্রেডার্স হিসাব। আরাফাত ট্রেডার্স হিসাব টাকা দিয়েছিলাম 6,400 টাকা ব্যাংকে করে, নিচে লিখে দেবো প্রত্যাখ্যিত চেক, নিচে লিখে দিলাম প্রত্যাখ্যিত চেক। 27 তারিখ আছে বেতন নগদে 3,000 টাকা এবং ভাড়া চেকে 6,000 টাকা পরিশোধ। যেহেতু পরিশোধ করছি, আমার টাকা কমে গেছে, ক্রেডিট পেশে যাবে, তাহলে আমি লিখতে পারি 27 তারিখ বেতন হিসাব। বেতন ছিল 3,000 টাকা নগদে, 3,000 টাকা। আর 27 তারিখ ভাড়া হিসাব, ভাড়া দিয়েছি আমরা চেক, চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকে। যেহেতু ব্যাংক কর্তৃক ভাড়া পরিশোধ করছে, তাহলে ব্যাংকে ধরে রাখতে হবে 6,000 টাকা। একই তারিখ দুইটা হয়েছে, কোনো সমস্যা নেই, দুইটা হতেই পারে। 31 তারিখ আছে ব্যাংক সুদ ধার্য করলো। ব্যাংক সুদ ধার্য করলে ব্যাংক থেকে টাকা কমে গেছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে খরচ কেটে নিয়েছে। যদি খরচ কেটে নেয় তাহলে আমার ব্যয় হিসেবে ব্যয় কোন পাশে? ক্রেডিট পাশে। যদি টাকা পাই ডেবিট পাশে, টাকা কমে গেলে ক্রেডিট পাশে। তার জন্য লিখতে পারি 31 তারিখ ব্যাংক চার্জ হিসাব। ব্যাংক চার্জ হিসাব, যেহেতু ব্যাংকের সাথে সম্পর্ক 400 টাকা ব্যাংকে হবে। এই হলো আমার সকল এন্ট্রিগুলো পোস্টিং দেওয়া হয়ে গেল। এখন আমরা সিডিপি করব। দেখো আমরা সমানভাবে দাগ দিয়ে নেই। এটা যোগ করা আছে একটাই 9,300 টাকা, এটা হলো এখন 9,300 টাকা। মার্চ মাসে 31 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। দেখো এটা যোগ করা হয় 5,000, তাই এই জায়গায় আছে আমার কত? 9,300। এই 9,300 থেকে 5,000 টাকা বাদ দাও, থাকলো 4,300 টাকা। এই 4,300 টাকা হলো নগদে গেলে ব্যালেন্স সিডি। এটা যোগ করো, এটা যোগ করা 21,400 টাকা, 21,400। এই পাশে লেখা 21,400। এবার সব যোগ করলাম, যোগ করে পেলাম 21,400। এই জায়গায় লিখলাম 21,400। এবার সব যোগ করলাম, যোগ করলে পেলাম হলো আমরা 20,500। তাই 20,500 থেকে 21,400 থেকে 20,500 বাদ দাও, থাকলো 900। এই 900 হলো আমার ব্যালেন্স সিডি। এটা আছে 200 টাকা। 12 টাকা আমরা জানি কি 12 টাকা সিডিপিটি হয় না, আমরা জানি 12 টাকা সিডিপিটি হয় না, যে কত টাকা আছে 12 টাকা করে লিখব।
এই কটা সব যোগ করলাম, পাইলাম 9000। এই যে একটা আছে 9300, এই বিষয়টা আমরা 9300। এগুলো সব যোগ করলাম, পাইলাম 5000। 5000 থেকে 9300 থেকে 5000 বাদ দিলাম, পাইলাম 4300। এগুলো সব যোগ করলাম, পাইলাম 21000। 21000 এই কটা সব যোগ করলাম, পাইলাম 20000। এগুলো সব যোগ করলাম, পাইলাম 20500। 21400 থেকে 20500 বাদ দাও, থাকে 900। এই 4300 টাকা হলো নগদে ব্যালেন্স সিডি, আর এই 900 টাকা হলো ব্যাংকে ব্যালেন্স সিডি। মানে এই কয় টাকা আমার হাতে আছে, এটা হলো নগদে আছে, এটা হলো ব্যাংকে আছে। এটা আবার পরের মাসে 1 তারিখ ব্যালেন্স বিলি করে দেব। মাসের পর এপ্রিলে এই ব্যালেন্স সিডি আবার এর সাথে ব্যালেন্স বিলি করে দিলাম। এই হলো আমার 3 ধরনের অবদান বই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই হলো আমার 3 ধরনের অবদান বই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর তোমরা জানো যে আমরা সকল অঙ্কগুলো আধুনিক নিয়মে করে থাকি। তাই তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ভালো ফলাফল করতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবা। আর অঙ্কগুলো আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা। তাহলে তোমরা যেভাবে উপকৃত হইতেছো অন্যরা যেন একইভাবে উপকৃত হইতে পারে। আমাদের কাজ হলো তোমাদের কিছু শেখানো এবং তোমাদের বোর্ড পরীক্ষায় যেন একটা ভালো রেজাল্ট হয়, এটাই আমাদের প্রত্যাশা। তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো একদম ফ্রি। তাই আশা করি তোমরা যেভাবে উপকৃত হইতেছো বেশি বেশি শেয়ার করবা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যেমন অন্যরাও ক্লাসগুলো দেখতে পারে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।